সেট। আজকে আমরা শিখব সেট সম্পর্কে। সেট আসলে কি? কোনো কিছুর একটা নির্দিষ্ট সংগ্রহকে বলা হয় সেট। ধরি আমার কাছে এক সেট গোয়েন্দার বই আছে, আমার কাছে শার্লক হোমস আছে, ফেলুদা, কিরিটি এবং ব্যোমকেশ বক্সী এই বইগুলো আছে। তাহলে আমার যে এক সেট বই, সেই বই সেটের মধ্যে মোট 4টা উপাদান আছে। অথবা মনে করি আমার এক সেট কলম আছে, হতে পারে বিভিন্ন রকম রঙের কলম। অর্থাৎ সেট বলতে বোঝাচ্ছে কোনো কিছুর একটা নির্দিষ্ট সংগ্রহকে বা কালেকশনকে। ধরে নেই যে এইখানে এই যে পাত্রটা আছে, এটা একটা সেট। সেট মূলত আসলে একটা পাত্র ছাড়া আর কোনো কিছুই নয়, যে পাত্রের মধ্যে কতগুলো জিনিস নির্দিষ্ট করে রাখা আছে। যেমন এইখানে এই পাত্রের মধ্যে এই উপাদানগুলো রাখা আছে। যে উপাদানগুলো সেটের মধ্যে রাখা আছে ওগুলোকে বলা হয় এলিমেন্ট, বা এমনিতেই সোজা কথায় উপাদান। তো এইবার সেটটাকে আমরা কি করে প্রকাশ করব বা সেটটাকে কি করে লিখব? সেটকে লেখার জন্য বেশ কয়েকটা উপায় আছে। সেগুলো হলো লিস্টিং মেথড, ডেসক্রিপশন, ভেন ডায়াগ্রাম, সেট বিল্ডার নোটেশন এবং ইন্টারভ্যাল নোটেশন। এক এক করে আমরা সবগুলো শিখি। প্রথমেই লিস্টিং মেথড। সেটের মধ্যে যে সকল উপাদান আছে সেই উপাদানগুলোকে সরাসরি একটা কার্লি ব্র্যাকেটের মধ্যে লিখে দেওয়াটাই হচ্ছে লিস্টিং মেথড। অর্থাৎ কী কী উপাদান একটি সেটের মধ্যে আছে সেগুলো একটা তালিকা আকারে প্রকাশ করাই হচ্ছে লিস্টিং মেথড। যেমন এইখানে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে আমি একটা কার্লি ব্র্যাকেটের মধ্যে সরাসরি লিখে দিলাম। তারপরে আছে ডেসক্রিপশন মেথড। ডেসক্রিপশন অর্থাৎ বর্ণনা করে বলে দেওয়া। এইবার আমি উপাদানগুলোকে সরাসরি লিখে দেব না, বরং আমি এখানে বলে দেব যে একটা সেটের মধ্যে কি কি আছে। যেমন আমি এখানে বলে দিচ্ছি যে এ হচ্ছে একটা সেট, এই সেটের মধ্যে হার্ট, ক্র্যাব, বার্ড, লায়ন, অ্যাটম, অ্যাপেল, লিভস অ্যান্ড প্ল্যান্ট এই সকল জিনিস এখানে আছে। এরপরে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম হচ্ছে আসলে ছবি আকারে একটা সেটের কী কী উপাদান আছে সেগুলোকে দেখিয়ে দেওয়া। যেমন এখানে আমি একটা সার্কেল নিয়েছি, এই সার্কেলের মধ্যে এই উপাদানগুলো বিদ্যমান। আমি যদি এখানে অন্য আরেকটা সার্কেল নিতাম এবং সেই সার্কেলের মধ্যে যদি অন্য কিছু আমি লিখতাম, ফর এক্সাম্পল আমি এখানে লিখছি 1 2 3 4, তার মানে এইখানে যে ভেন ডায়াগ্রাম, এই ডায়াগ্রামের মধ্যে এই এরিয়াটুকুর মধ্যে 1 থেকে 4 আছে, আর এই এরিয়াটুকুর মধ্যে এই সকল উপাদানগুলো আছে। ছবি আকারে যে দেখিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রামের পর আসছে সেট বিল্ডার নোটেশন। আমরা দেখেছিলাম ডেসক্রিপশন মেথড। ডেসক্রিপশন মেথডে একটা সেটে কী কী উপাদান আছে সেগুলো সরাসরি লিখে দেওয়া হয়, কিন্তু সেট বিল্ডার নোটেশনের মধ্যে উপাদানগুলোকে সরাসরি লিখে দেওয়া হয় না, বরং উপাদানগুলো কী বৈশিষ্ট্য সম্পন্ন সেই বৈশিষ্ট্যগুলো লিখে দেওয়া হয় এবং সেই বৈশিষ্ট্য ধরে ধরে উপাদানগুলো খুঁজে বের করা হয়। যেমন এখানে আমরা কল্পনা করছি যে এস নামে একটা সেট বা একটা পাত্র, যে পাত্রের মধ্যে এক্স নামক কিছু জিনিস আছে, এবং সেই এক্সটা কি? এক্সটা হবে এমন যে এক্সটা হতে হবে একটা হার্ট, ক্র্যাব, বার্ড, লায়ন ইটিসি, বাদবাকি সবগুলো। অর্থাৎ আমি এখানে বলে দিচ্ছি যে সেটের উপাদানটা হতে হবে এক্স, এবং এক্সটা কী বৈশিষ্ট্যের হবে? এক্সটার বৈশিষ্ট্য হচ্ছে এক্সটা হতে হবে হার্ট, ক্র্যাব, বার্ড, লায়ন এটসেট্রা এটসেট্রা। তাই এখানে সেট বিল্ডার নোটেশন এবং ডেসক্রিপশন মেথড এ দুটো কিন্তু আলাদা। ডেসক্রিপশনের মেথডে সরাসরি বলে দেওয়া থাকে কী কী আছে, আর সেট বিল্ডার নোটেশনে শুধুমাত্র বৈশিষ্ট্য বলে দেওয়া হয়। এটাকে ভালো করে বোঝার জন্য আমরা একটু নাম্বারের মধ্যে চলে যাই। যেমন ধরলাম আমার কাছে যে সেটটা আছে সে সেটের মধ্যে 2 4 6 8 10, অর্থাৎ 2 থেকে শুরু করে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলো আছে। এটাকে আমরা কিভাবে লিখব? আমরা লিখলাম যে এস হচ্ছে একটা সেট, যে সেটের উপাদান হচ্ছে এক্স। এক্সটা হচ্ছে ন্যাচারাল নাম্বার হতে হবে, এমন যে এক্স যেন ইভেন হয় এবং এক্স যেন 10-এর থেকে ছোট বা সমান হয়। তাহলে আমি এখানে কিন্তু বলে দিয়েছি যে এক্সটা কেমন হবে, অর্থাৎ এক্সটার বৈশিষ্ট্য আমি এখানে বর্ণনা করে দিয়েছি। সরাসরি এক্সটা কী কী তা না বলে সরাসরি যদি আমি বলে দিতাম এখানে কী কী আছে, তাহলে সেটা হতো
ডেসক্রিপশন মেথড, কিন্তু এখানে আমি ডেসক্রাইব করে সব বলে দিচ্ছি না, বরং কী কী বৈশিষ্ট্য বহন করছে এক্স তাই বলে দিচ্ছি। তো যেহেতু এক্স ইভেন নাম্বার এবং যেহেতু এক্স 10-এর থেকে ছোট অথবা সমান এবং এক্স ন্যাচারাল নাম্বার, এই বৈশিষ্ট্যগুলো মেনে চলে কারা কারা? 2, 4, 6, 8, 10। তাই সরাসরি এইগুলোকে না লিখে বৈশিষ্ট্য লিখে দিয়ে কিন্তু আমি এখানে বলে দিতে পারছি যে এই সেটের উপাদানগুলো কী কী। ইন্টারভ্যাল নোটেশন। সাধারণত কোনো রিয়েল লাইনের একটা নির্দিষ্ট অংশকে বোঝানোর জন্য ইন্টারভ্যাল নোটেশন ব্যবহার করা হয়। এটি দিয়ে একটা ইন্টারভ্যাল মানে একটা অন্তর্বর্তী একটা অংশকে বোঝানো হয়। ইন্টারভ্যাল নোটেশন বোঝানোর জন্য আমরা ব্র্যাকেট সিস্টেম ব্যবহার করে থাকি। এটা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট এবং এটা কার্লি ব্র্যাকেট। তো কীভাবে এটা ব্যবহার করি একে একে শিখি। প্রথমে আসি স্কোয়ার ব্র্যাকেট। ধরে নিই এটা হচ্ছে আমার রিয়েল নাম্বারের লাইন, মাঝখানে এখানে শূন্য আছে, এদিকে সব ধনাত্মক সংখ্যা, এদিকে সব ঋণাত্মক সংখ্যা। আমি চাচ্ছি এই 0 থেকে শুরু করে 1 পর্যন্ত মাঝের সকল সংখ্যাকে দেখাতে। আমি নিচেটাকে জুম করে দেখিয়েছি এখানে। এটাকে দেখানোর জন্য আমরা এই স্কোয়ার ব্র্যাকেট ব্যবহার করব। স্কোয়ার ব্র্যাকেটে আমার যে ইন্টারভ্যালটা আছে তার প্রথম সংখ্যাটা লিখব 0 এবং শেষ সংখ্যাটা লিখব 1। এর মানে হচ্ছে যে এটা একটা এমন সেট যে সেটের উপাদান 0 এবং 1 সহ এদের মধ্যকার সকল মান, অর্থাৎ 0.1, 0.2 এটসেট্রা বাকি সব যে মানগুলো আছে সব মানগুলো, এটাকে বলা হয় ক্লোজ সেট। এই ক্লোজ সেট বলার কারণ হচ্ছে এটার মধ্যে থাকা যে উপাদানগুলো আছে অর্থাৎ 0 এবং 1 এবং তার ভিতরকার সকল উপাদান, এগুলো কিন্তু ভিতরে আটকানো, এর বাইরে কোনো কিছু হতে পারবে না। দরজা 0-তে গিয়ে বন্ধ, দরজা 1-এ গিয়ে বন্ধ, ক্লোজড, এর বাইরে আর সে যেতে পারবে না। এরপরে আসি আমরা ওপেন ইন্টারভ্যাল। ওপেন ইন্টারভ্যালকে প্রকাশ করার জন্য ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়। এইটার ব্যাপারটা ক্লোজ ইন্টারভ্যাল থেকে একটু ভিন্ন। ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে বাউন্ডারিতে যে পয়েন্টগুলো ছিল অর্থাৎ 0 এবং 1, এই দুটো কিন্তু ইনক্লুডেড ছিল, কিন্তু এইবার এখানে কিন্তু 0 এবং 1 এই দুটো ইনক্লুডেড থাকতে পারবে না। এটার মানে দাঁড়াচ্ছে 0 এবং 1 বাদ দিয়ে মাঝের বাকি সকল মান এই সেটের অংশ। যেমন এখানে এই মাঝখানে গাঢ় কালো রং দিয়ে এখানে দেখানো হচ্ছে যে মাঝের সব মান আছে কিন্তু 1 নেই এবং 0 নেই। এটাকে বলা হয় ওপেন ইন্টারভ্যাল, কারণ আমি এখানে 0 পাচ্ছি না কিন্তু 0-এর ঠিক পরের সংখ্যাটা পাচ্ছি। আমি এখানে 1 পাচ্ছি না, 1-এর ঠিক আগের সংখ্যাটা পাচ্ছি। এবার কেন এটা ওপেন হলো সেটা একটু বোঝার চেষ্টা করি। যদি আমরা এদিকে আগাতে চেষ্টা করি তাহলে 0-এর কাছাকাছি যাচ্ছি আমি, কারণ এক্স্যাক্টলি 0-এর পরে কী সংখ্যা আছে এটা কিন্তু আমার জানা নেই। তাই আমি অনবরত 0-এর দিকে ধাবিত হব সংখ্যাগুলো পাওয়ার জন্য। ঠিক একই রকম 1-এর দিকে ধাবিত হব 1-এর কাছের সংখ্যা পাওয়ার জন্য, কিন্তু আমি কখনো 1-এ পৌঁছাতে পারবো না, আমি কখনো 0-এ পৌঁছাতে পারবো না, কারণ 0-এর পরের সংখ্যা আমার জানা নেই। 0-এর পরের সংখ্যা 0.00001, নাকি 0.00001, হু নোস। 0-এর পরে অসংখ্য দশমিক এবার অসংখ্য শূন্য তারপর ট্যাগ হতে পারে। তো এক্স্যাক্টলি পরের সংখ্যাটা জানা নেই বলে আমরা এই 0-এর দিকে ধীরে 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 আগাতে থাকবো, অর্থাৎ আমাদের চলার পথ কিন্তু এখানে বন্ধ হচ্ছে না, ওপেন। তাই এটাকে বলা হয় ওপেন ইন্টারভ্যাল, যেখানে এই বাউন্ডারির পয়েন্ট দুটো ইনক্লুডেড থাকে না, এক্সক্লুডেড। এরপরে আছে কার্লি ব্র্যাকেট। কার্লি ব্র্যাকেটটা খুবই সাদাসিধা। কার্লি ব্র্যাকেটের মধ্যে যে সকল সংখ্যা লেখা হয় কেবলমাত্র ওইগুলোই ওই সেটের উপাদান। যেমন এখানে 0 এবং 1 লেখা হয়েছে, তাই এই সেটের উপাদান কেবলমাত্র 0 এবং 1, আর কিচ্ছুই না, মাঝখানের কোনো কিছু না, বাইরের কোনো কিছু না। আমি এই কার্লি ব্র্যাকেটের মধ্যে যা দিব সেটাই শুধুমাত্র সেটের উপাদান হবে। যেমন এখানে আবার 0.2 আসছে, এখন উপাদান 3টা, এখন উপাদান 4টা, কিন্তু আগে যে দুটো ছিল ক্লোজ সেট এবং ওপেন সেট, এই দুটোর উপাদান কিন্তু ছিল অসীম। এবার আমরা এই যে ক্লোজ সেট এবং ওপেন সেট এই দুটোকে মিক্সিং করব, একসঙ্গে মিলিয়ে এই দুটোকে লেখা সম্ভব। সেটা কি? আমরা যদি প্রথমে দিই ক্লোজ সেটের নোটেশন এবং লাস্টে দিই ওপেন সেটের নোটেশন, এর মানে বোঝাচ্ছে যে এই সেটের উপাদান 0 হবে কিন্তু 1 হবে না,
এবং এদের মাঝের সকল মান হবে। এইখানে দেখানো হচ্ছে শূন্যটা কিন্তু আছে, একটা কিন্তু নেই, এবং মাঝের সকল উপাদানও আছে। আবার যদি আমি উল্টা করে লিখি তাহলে এইবার প্রথমে আছে আমাদের ওপেন এবং পরে আছে আমাদের ক্লোজ। এর মানে হচ্ছে এইবার এক অন্তর্ভুক্ত কিন্তু শূন্য অন্তর্ভুক্ত নয়, এবং মাঝের সকল সংখ্যা তো অন্তর্ভুক্ত আছেই। টাইপস অফ সেটস, সেটের কয়েকটা প্রকারভেদ আছে, যেমন ফিনিট সেট, ইনফিনিট সেট, এমটি সেট, সিঙ্গেলটন সেট, কাউন্টেবল, আনকাউন্টেবল, মাল্টিসেট, অর্ডার্ড, ইন্টারভ্যাল, সাবসেট, পাওয়ার সেট এবং ইউনিভার্সাল সেট। এক এক করে সবগুলোর বিস্তারিত আমরা এখন জানব। ফিনিট সেট শুনেই বোঝা যাচ্ছে যেটা ফিনিট, অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা একটা নির্দিষ্ট পরিমাণে দেওয়া থাকবে সেটা হচ্ছে ফিনিট সেট। যেমন এখানে এই একটা সেট যার উপাদান শুধুমাত্র 1 থেকে 5 পর্যন্ত, আর কিচ্ছু নয়। ঠিক একই রকমভাবে যদি কোনো সেটের উপাদান সংখ্যা অসীম হয়, অর্থাৎ কোনো দিনও আমি গুণে শেষ করতে পারবো না, তাহলে সেটা হবে ইনফিনিট সেট। যেমন এইখানে এই সেটের উপাদান সংখ্যা 1 2 3 4 5 এরকম ডট 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 ইনফিনিটি পর্যন্ত। তাই এখানে অসীম সংখ্যক এলিমেন্ট থাকার কারণে এটা হয়ে গেছে ইনফিনিট সেট। এমটি সেট, যদি কোনো সেটে কোনো উপাদানই না থাকে তাহলে সেটাকে বলা হয় এমটি সেট। সেটাকে সাধারণত এরকম একটা কার্লি ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, অথবা মাঝে মাঝে এই স্পেশাল সাইন দিয়ে প্রকাশ করা হয়, এটাকে বলা হয় এমটি সেটের সাইন। সিঙ্গেলটন সেট, যদি কোনো সেটে কেবলমাত্র একটি মাত্র উপাদান থাকে তাহলে সেই সেটকে বলা হয় সিঙ্গেলটন সেট। একাধিক উপাদান থাকলে সেটা কিন্তু সিঙ্গেলটন সেট হবে না। কাউন্টেবল সেট, যদি কোনো সেটের উপাদান সংখ্যা গোনা সম্ভব হয় তাহলে সেটাকে বলবো কাউন্টেবল সেট। যেমন এখানে ন্যাচারাল নাম্বারের যে সেটটা আছে এর উপাদান সংখ্যা কিন্তু আমি এক একটা আস্ত গুনতে পারি। যেমন 1 2 3 4 5 নির্দিষ্ট অর্ডার আছে, 1 এর উপরে 2, 2 এর উপরে 3, 3 এর উপরে 4, অর্থাৎ এখানে গোনা সম্ভব যে কয় পিস আছে। হয়তো গুনতে গুনতে আমি অসীমে চলে যাব, কিন্তু গুনতে পারছি। ওকে, কিন্তু যদি এমন হয় যে কোনো সেটের উপাদান আমি গুনতেই পারছি না তাহলে সেটা হবে আনকাউন্টেবল সেট। যেমন এইখানে এই 3 এবং 5-এর একটা ক্লোজ ইন্টারভ্যাল দেখানো হচ্ছে। এখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে 3ও আছে, 5ও আছে, এবং এদের মধ্যকার সকল নাম্বার আছে, কিন্তু আমি এটাকে গুনতে পারবো না। কেন গুনতে পারবো না? আমি 3 গুনলাম, 3-এর পরে কি গুনবো? 3-এর পরে মনে হতে পারে যে 3-এর পরে 3.1 গুনি, কিন্তু না, 3-এর পরে তো 3.01 হয়, 3-এর পরে তো 3.001 হয়, বা 3-এর পরে 3.0001, মানে চিন্তা করলে এরকম দাঁড়াচ্ছে যে 3-এর এক্স্যাক্টলি পরে 3.00 অসীম সংখ্যক শূন্য, তারপরে গিয়ে একটা 1, এই সংখ্যাটা আছে। তো মাঝখানে তো অসীম সংখ্যক শূন্য হয়ে গেল, অর্থাৎ আমি এক্স্যাক্টলি 3-এর পরে কি তাই বলতে পারছি না। তাই আমি যদি এখন গোনা শুরু করি তাহলে এরকম করে গুনতেই পারবো না, গুনে আমি কখনো 5 অবধি পৌঁছাতেই পারবো না। তাই এই সেটটাকে আমরা বলবো আনকাউন্টেবল সেট। মাল্টিসেট, যদি এমন হয় যে কোনো সেটের একটি উপাদান একাধিকবার আছে তাহলে সেটাকে বলা হয় মাল্টিসেট, মানে রিপিটেশন হচ্ছে এখানে উপাদানের। অর্ডার সেট, অর্ডার্ড মানে ক্রম, এখানে ক্রম কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ কে আগে আছে কে পরে আছে এটা গুরুত্বপূর্ণ। যদি এমন হয় যে কোনো সেটের কোনটা প্রথম উপাদান এবং কোনটা দ্বিতীয় উপাদান এটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন সেটা হবে অর্ডার সেট। যেমন ধরে নিই আমরা এ একটা সেট যার প্রথম উপাদান এ, দ্বিতীয় উপাদান বি, এবং বি এর প্রথমটা সি, পরেরটা ডি। যদি এ আর বি সমান হয় এর মানে দাঁড়াচ্ছে এই এ আর সি কিন্তু সমান হবে, বি আর ডি কিন্তু সমান হবে, এরা কিন্তু সমান হবে না, এই কোনাকুনি বরাবর কিন্তু সমান হবে না। ওকে, তাই এখানে প্রথমটার সঙ্গে প্রথমটা, দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা হচ্ছে উল্টো কিন্তু হবে না। তাই এখানে কে প্রথমে কে পরে এটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ অর্ডার গুরুত্বপূর্ণ, এই কারণে এটাকে বলা হয় অর্ডার সেট। ইন্টারভ্যাল সেট, এটা আমরা আগেই দেখেছি, ক্লোজ ইন্টারভ্যাল এবং ওপেন ইন্টারভ্যাল, অর্থাৎ এটা রিয়েল লাইনের বা রিয়েল নাম্বারের একটা নির্দিষ্ট সীমা প্রকাশ করে। এখানে সীমার 2 বাউন্ডারি পয়েন্টের মান দেওয়া থাকে, এর মানে ভিতরকার সব মান তার মধ্যে ইনক্লুডেড আছে। সাবসেট, কোনো একটা সেট নিয়ে আমরা এ, সেটের উপাদানগুলো 1 থেকে 6, আমরা কিন্তু এই উপাদানগুলো নিয়ে আরও ক্ষুদ্র ক্ষুদ্র সেট তৈরি করতে পারি। যেমন এখানে বি নামক একটা সেট তৈরি করেছি যেটা আসলে 2 4 এবং 6 দিয়ে তৈরি, আর সি নামক একটা সেট করেছি যেটা আসলে
1, 3 এবং 5 দিয়ে তৈরি, যেগুলো কিন্তু আবার এর উপাদান। তাহলে যদি এমন কোনো সেট হয় যেটা অন্য কোনো সেটের উপাদান দিয়ে গঠিত, তাহলে সেই সেটগুলো হবে সেই বড় সেটটার সাবসেট। এটাকে এই স্পেশাল সাবসেট সাইন দ্বারা প্রকাশ করা হয়। এইবার এই সাবসেট কিন্তু এ নিজেরই হতে পারে, অর্থাৎ এ নিজেই নিজের সাবসেট, এ নিজেই নিজের সাবসেট। আবার যে ফাঁকা সেট আছে, ফাঁকা সেটও কিন্তু এর সাবসেট হবে, ফাঁকা সেটও কিন্তু এর সাবসেট হয়। তাই সাবসেটকে আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রপার সাবসেট, একটা ইমপ্রপার সাবসেট। যে সেটগুলো ওই সেটের সমান না, অর্থাৎ এ তো নিজেই এর সাবসেট, আবার ফাঁকা সেটও কিন্তু এর সাবসেট। তাই আমরা ওই এ সেট এবং ফাঁকা সেট এর দুটো বাদ দিয়ে অন্যান্য বাকি যে সকল সেট আছে সেগুলিকে বলবো প্রপার সেট। আর ওই সেট নিজেই নিজের সাবসেট এবং ফাঁকা সেট ওই সেটের সাবসেট, এই নিজেই এবং ফাঁকা সেট এই দুটো হবে ইমপ্রপার সাবসেট। পাওয়ার সেট, আমরা এখানে একটা সেট কল্পনা করলাম এ, যার উপাদান 1, 2, 3। এখন প্রশ্ন হচ্ছে যে এই সেটটার কতগুলো সাবসেট হতে পারে। এটা বের করার জন্য খুব চমৎকার একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার কোনো সেটের এলিমেন্ট সংখ্যা। যেমন এখানে এ সেটের এলিমেন্ট 3টা, 1, 2, 3টা, 2 টু দি পাওয়ার 3 = 8, তাহলে এর সাবসেট হবে 8টা। কী কী সেগুলো আমরা একটু দেখি। তো প্রথমে আমরা ইন্ডিভিজুয়াল এক একটা উপাদান নিয়ে এক একটা সেট গঠন করি। যেমন আমরা শুধুমাত্র 1 নিয়ে গঠিত করলাম, শুধু 2 নিয়ে, শুধু 3 নিয়ে, এক একটা নিয়ে হয়ে গেছে। এবার দুটো দুটো নিয়ে গঠিত করব। তাহলে 1 আর 2 নিয়ে একটা করব, 1 আর 3 নিয়ে একটা করব। এই যে 1 আর 2 নিয়ে করলাম, 1 আর 3 নিয়ে করলাম, একের সঙ্গে দুটো কমপ্লিট। এবার 2 নিয়ে করি, 2-এর সঙ্গে তো 1-এর হয়েই গেছে, এবার 2-এর সঙ্গে 3 নিয়ে করব, 2-এর সঙ্গে 3 নিয়ে করব। তাহলে দুটো নিয়ে যতগুলো করা সম্ভব সব করা কমপ্লিট। এবার 3টা নিয়ে করব। 3টে নিয়ে করা মানে কি 3টা উপাদানই তো আছে, তো 3টা নিয়ে যখন একসঙ্গে মিলে সব করব তখন আসলে মূলত আমি আস্ত এ সেটটাই পাবো। এখানে 1, 2, 3 আস্ত, এটা আসলে টেকনিক্যালি এ সেট। আর যে ফাঁকা সেট আছে সেটাও তো সাবসেট, এই সেই ফাঁকা সেট। এইবার যদি আমরা এমন একটা সেট কল্পনা করি যে সেটের উপাদানগুলো আসলে এ সেটের সাবসেটগুলোই, তাহলে সেই যে সেট সেটা হবে এ সেটের পাওয়ার সেট। অর্থাৎ এ সেটের পাওয়ার সেট হচ্ছে এমন একটা সেট যে সেটের এলিমেন্টগুলো আসলে এ সেটের সাবসেটগুলো। ইউনিভার্সাল সেট, আমরা যখন কোনো একটা টপিকস নিয়ে আলোচনা করি এবং সেই টপিক্সের মধ্যে যখন সেট চলে আসে, তাহলে এই টপিক্সের যে সেটগুলো আছে সেই সেটগুলো কোনো না কোনো একটা সেটের উপসেট হবে। অর্থাৎ আমার আলোচিত সেটগুলো কোনো একটা মাদার সেটের অংশ। তো সেই যে মাদার সেটটা আছে ওইটাকে বলা হয় ইউনিভার্সাল সেট। আমরা কল্পনা করতে পারি যে সেটা আসলে আমাদের ইউনিভার্স, সেই ইউনিভার্স থেকে কয়েকটা টুকরো টুকরো সেট নিয়ে আমরা কাজ করতেছি। অপারেশনস অফ সেটস, সাধারণ সংখ্যার যেমন যোগ বিয়োগ গুণ ভাগ হয়, সেটের মধ্যেও ঠিক তেমনি কাইন্ড অফ ওই রকম জিনিস হয়। সেগুলো কি এবার আমরা সেগুলো দেখব। ধরে নিই আমরা এ এবং বি দুটি সেট, যেখানে এর উপাদান 1, 2, 3, 4, বি এর উপাদান 3, 4, 5, 6। এইগুলোর মধ্যে ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স, সিমেট্রিক ডিফারেন্স, কমপ্লিমেন্ট এবং কার্টেসিয়ান প্রোডাক্ট করা সম্ভব। ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স এগুলোকে স্পেশাল সাইন দ্বারা প্রকাশ করা হয়। যেমন ইউনিয়নকে এরকম ইউর মতো সাইন দ্বারা প্রকাশ করা হয়, ইন্টারসেকশনকে উল্টো ইউর মতো, ডিফারেন্সকে এরকম বিয়োগ চিহ্নের মতো অথবা এরকম বাদ চিহ্নের মতো, সিমেট্রিক ডিফারেন্সকে এই কাইন্ড অফ ত্রিভুজের মতো করে, কমপ্লিমেন্টকে এ টু দি পাওয়ার সি অথবা জাস্ট একটি প্রাইম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, কার্টেসিয়ান প্রোডাক্টকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। প্রথমে আসি ইউনিয়ন। ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে একসঙ্গে হওয়া বা ইউনাইটেড হওয়া। তো এখানে আমরা ভেন চিত্রের মাধ্যমে এ সেট এবং বি সেটকে দেখানোর চেষ্টা করেছি। এ সেটের উপাদান 1, 2, 3, 4 এইখানে ভেন চিত্রে দেখানো হয়েছে, এবং বি সেটের উপাদান 3, 4, 5, 6 এইখানে দেখানো হয়েছে। এই দুটোর মধ্যে এই 3, 4 কমন আছে, অর্থাৎ এরা 3 এবং 4 শেয়ার করে আছে। তো যদি আমরা এটাকে একসঙ্গে করি, অর্থাৎ ইউনাইটেড করি, ইউনিয়ন করি, তাহলে এই সব মিলে আমরা একসঙ্গে লিখব। যেহেতু 3, 4 ওটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে,
তাই 3-4কে আমরা 2বার না লিখে 1বার লিখব। আলটিমেটলি আমরা যে সেটটা পাচ্ছি সেটা হচ্ছে এমন একটা সেট যার উপাদান 1 2 3 4 5 6। এখানে 3 4 এর মধ্যেও আছে, বির মধ্যেও আছে বলে 2বার করে না লিখে 1বার করে লেখা হয়েছে। অর্থাৎ ইউনিয়ন মূলত কমন আনকমন সব মিলে একসঙ্গে। এটাকে বোঝার জন্য একটা সহজ উপায় আছে। ইউ কাইন্ড অফ একটা পাত্রের মতো, মানে পাত্রের মধ্যে কি সব যা ফেলবো সব থাকবে, কোনো কিছু বাদ যাবে না। ইন্টারসেকশন, ইন্টারসেক্ট মানে কি কেটে ফেলা, ভাগ করে ফেলা। তো এইখানে আমরা দেখলাম যে এ সেট এবং বি সেট 3 এবং 5-এর এলাকায় ইন্টারসেক্ট করে আছে, মানে একটার সঙ্গে একটা মিলেমিশে কেটে আছে। তাহলে ইন্টারসেকশনের অর্থ হচ্ছে কমন যে এরিয়াগুলো আছে বা কমন যে সকল সংখ্যা আছে সেইগুলো নিয়ে গঠিত সেট। সো বাদ বাকিটা বাদ, শুধুমাত্র কমন 3 এবং 4 কমন, ওটুকু রেখে দিয়ে আমরা যে সেট গঠন করব সেটা হবে সেটার ইন্টারসেকশন। এটাকে বোঝার জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করব। এটা আমরা কল্পনা করতে পারি একটা টুপির মতো, যার এখানে আঠা লাগানো আছে। তো আঠায় আমরা কোনগুলো পাবো, যেগুলো কমন সেগুলো আটকে থাকবে, বাকিগুলো পড়ে যাবে। অর্থাৎ এখানে 3 এবং 4 থাকবে আটকে, বাকিগুলো পড়ে যাবে। জাস্ট ফানি। এরপর ডিফারেন্স কাইন্ড অফ বিয়োগের মতো। যেমন এখানে এ ডিফারেন্স বি, মানে আমি আসলে এর থেকে বিকে বিয়োগ করে দিচ্ছি। সো এর মধ্যে যদি বি এর কোনো কিছু থাকে সেটাকে আমরা বাদ দিয়ে দেবো, বিয়োগ করে দেবো। তো বির মধ্যে 3 4 আছে, এর মধ্যেও 3 4 আছে, এই জন্য আমরা 3 4টা বাদ দিয়ে শুধুমাত্র 1 2 রেখেছি। ঠিক একই রকম যদি আমরা বি মাইনাস এ করি, একইভাবে আমরা শুধু 5 এবং 6 পাবো। সিমেট্রিক ডিফারেন্সটা হচ্ছে যে যেগুলো সিমেট্রিক মানে একই রকম সেইগুলো বাদ দিয়ে বাকি যারা থাকবে তারা। যেমন এখানে 3 এবং 4 দুটোর মধ্যে কমন আছে, তাই 3 4 বাদ দিয়ে আমরা শুধু 1 2 এবং 5 6 রেখেছি। এটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। কমপ্লিমেন্ট, ধরে নিই ইউ হচ্ছে আমার ইউনিভার্সাল সেট, যেটা এ এর মেইন সেট অর্থাৎ মাদার সেট, এ হচ্ছে ইউ এর সাবসেট। তাহলে এ এর কমপ্লিমেন্ট মূলত ওই ইউনিভার্সাল সেট থেকে জাস্ট শুধু এটাকে বাদ দেওয়ার পরে যে সেট পড়ে থাকবে সেটা হবে এ সেটের কমপ্লিমেন্ট সেট। অর্থাৎ এ সেটের কমপ্লিমেন্ট সেট হচ্ছে সেই সেট যে কমপ্লিমেন্ট আর এ এরা মিলে গিয়ে একসঙ্গে আবার ইউনিভার্সাল সেটটাই গঠন করে। কার্তেশিয়ান প্রোডাক্ট, আমরা যে শিখেছিলাম যে অর্ডার সেট, এই জিনিসটা এখানে কাজে লাগবে। কার্তেশিয়ান প্রোডাক্ট এটা কিন্তু সাধারণ গুণ না। ধরে নিই এ এবং বি দুটো সেট, এর উপাদান এ বি, বি এর উপাদান 3 এবং 4। এদের মধ্যে কার্তেশিয়ান প্রোডাক্ট করলে যেটা হবে সেটা হচ্ছে আমরা এর সঙ্গে একবার 3 নেব, এর সঙ্গে একবার 4 নেব, পরবর্তীতে বির সঙ্গে একবার 3 নেব, বির সঙ্গে একবার 4 নেব। অর্থাৎ আমরা কিন্তু প্রথমটা দিয়ে অপারেশন শুরু করেছি, সবগুলো নেওয়ার পরে তারপরে পরেরটা দিয়ে অপারেশন শুরু করেছি। সো এখানে কিন্তু অর্ডার্ড ম্যাটার, অর্থাৎ কে ক্রমান্বয়ে প্রথমে আছে এবং পরে আছে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাই এ সেটটা হবে একবার এ আর 3, একবার এ এবং 4, এর কাজ শেষ, বি দিয়ে শুরু, এবার বি আর 3, একবার বি আর 4। তো এখানে এ গুণ বি এবং বি গুণ এ কিন্তু কখনো সমান হবে না। যদি আমরা এটা উল্টে নিই অর্থাৎ বি গুণ এ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এবার 3টা আগে চলে আসছে। 3-এর সঙ্গে আমি একবার এ লিখবো, বি লিখবো, যেখানে আগের বার আমি এর সঙ্গে একবার 3 আর 4 লিখেছিলাম। এবার পরে 4-এর সঙ্গে এ লিখবো, বি লিখবো। অর্থাৎ এ গুণ বি হচ্ছে A3 A4, B3 B4, আর বি গুণ এ হচ্ছে 3A 3B 4A 4B। তাই আমরা বলতে পারি যে কার্তেশিয়ান প্রোডাক্টের মধ্যে অবশ্যই কে আগে কে পরে এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ এ গুণ বি এবং বি গুণ এ এরা কখনোই সমান হবে না। এ হচ্ছে মোটামুটি সেট নিয়ে বেসিক কনসেপ্ট।